হ্যালো এভরিওয়ান। আজকে জৈবযোগে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন শব্দটির সাথে তোমরা এসএসসি থেকে পরিচিত। অ্যালকিনের বেসিক ফান্ডামেন্টাল কথাবার্তা, রিঅ্যাকশন এবং সিনথেসিস মেথড তোমরা এসএসসিতে পড়েছো, অর্থাৎ অ্যালকিনের বেসিক আইডিয়া তোমাদের রয়েছে। সেই বেসিক আইডিয়ার সাথে রিলেট করে কিছু টপিক ইলাবোরেটলি আজকে আলোচনা করব। শুরুতে তোমাদের মেইন বইতে অ্যালকিনের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা নিয়ে আলোচনা করা যাক। তোমাদের বইতে অ্যালকিনের ডেফিনেশন হিসেবে দেওয়া আছে এই ধরনের যে একক দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। এই যে ডেফিনেশনটা আছে এই ডেফিনেশনটাকে প্রথমে তোমরা দুইটা ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগটাতে তুমি পাচ্ছ কি? প্রথম ভাগে তুমি পাচ্ছ একক দ্বিবন্ধন আর দ্বিতীয় ভাগে তুমি পাচ্ছ মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমরা শুরুতে সেকেন্ড পার্ট যেটা মুক্ত শিকল হাইড্রোকার্বন সেই বিষয়টাকে একটু ফোকাস করি। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? প্রথমত হচ্ছে হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে এমন একটা যৌগ যে যৌগটা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত এবং সেই যৌগের মধ্যে যে কার্বনগুলো থাকবে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা চেইন কাঠামো তৈরি করবে, অর্থাৎ কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কোনো ধরনের বদ্ধ শিকল, যেমন বেঞ্জিনে যে বদ্ধ শিকল রয়েছে সেই ধরনের কোনো বদ্ধ শিকল তৈরি করবে না। সেকেন্ড কথা হচ্ছে একক দ্বিবন্ধন। একক দ্বিবন্ধন জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে কার্বনগুলো থাকবে সেখানে সেই কার্বনগুলোর মধ্যে যে কোনো দুইটা কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকবে, সেটাই হবে কি? অ্যালকিন। তা আমরা একটা উদাহরণ যদি এখানে খেয়াল করি, আমাদের এই সংকেতটার মধ্যে কার্বন রয়েছে তিনটা এবং যে কোনো দুইটা কার্বন এখানে আমরা দেখছি ডাবল বন্ডে যুক্ত। সেই ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে একক বন্ধন হিসেবে আছে সিগমা বন্ধন, আর একটা হচ্ছে তোমার পাই বন্ধন। তাহলে দ্বিবন্ধনের মধ্যে একটা থাকে একক বন্ধন আর একটা থাকে পাই বন্ধন। এই যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধন থাকার কারণে এই অ্যালকিন যৌগটা হয় অধিক সক্রিয় একটা যৌগ, কারণ পাই বন্ধন হচ্ছে দুর্বল, ফলে সে যে কোনো যৌগের সাথে বা বিকারকের সাথে সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ওকে, এরপর হচ্ছে হাইড্রোকার্বনের যে ডেফিনেশনটা আমরা বলছিলাম সেটা হচ্ছে কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোকার্বন আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে সেই হাইড্রোকার্বন যৌগ যে যৌগের মধ্যে তোমার কার্বনগুলো পরস্পরের সাথে একক বন্ধনে যুক্ত থাকবে, অর্থাৎ সেখানে কোনো ধরনের পাই বন্ধন থাকবে না। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ সেখানে ডেফিনেটলি কি থাকবে? পাই বন্ধন থাকবে। যেহেতু আমাদের অ্যালকিন যৌগের মধ্যে পাই বন্ধন উপস্থিত, তাহলে অ্যালকিন অবশ্যই কি হবে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে। আর যে কোনো অ্যালকিনের তুমি যদি সংকেত বের করতে চাও তার জন্য একটা সাধারণ সংকেত রয়েছে। সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n, যেখানে n হচ্ছে তোমার এই nটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কার্বন সংখ্যা। যেমন তোমাকে যদি বলা হয় 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাধারণ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সংকেতটা কি হবে, তখন তুমি এই n এর পরিবর্তে কত বসাই দিবা? 3 বসাই দিবা, তাহলে C3H6। তুমি যদি একটু খেয়াল করো এই সংকেতটার মধ্যে ঠিক 3টা কার্বন রয়েছে এবং সমসংখ্যক অর্থাৎ 6টা হাইড্রোজেন রয়েছে। আমরা বলছিলাম কি এখানে n এর পরিবর্তে কত বসাইতে হবে? কার্বন সংখ্যা বসাইতে হবে। একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সংকেত লিখো, তখন তুমি n এর পরিবর্তে 5 বসাই দিবা, তাহলে C5H10, সেটাই হবে তোমার 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সংকেত। এরপর হচ্ছে অ্যালকিন, যে সকল যৌগ অ্যালকিন তারা আবার অলিফিন নামে পরিচিত। মাঝে মধ্যে 2 নম্বর প্রশ্ন হিসেবে আসে অ্যালকিনকে অলিফিন বলা হয় কেন। তোমরা প্রথমে নিজেরা একটু বইতে খুঁজে বের করার চেষ্টা করবা অ্যালকিনকে কেন অলিফিন বলা হয়। যদি খুঁজে না পাও পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেব বিষয়টা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, সে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। আমরা যেহেতু আগে ইলেকট্রোফিলিক শব্দটার সাথে পরিচিত, আগে ক্লাসে আমরা বলছিলাম সেটা যে ইলেকট্রোফিলিক মিন্স কি? ইলেকট্রোফিলিক মিন্স হচ্ছে ইলেকট্রন আকর্ষীয়, অর্থাৎ অ্যালকিনের প্রতি এমন কেউ আকৃষ্ট হবে যাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে। এখন কথা হচ্ছে অ্যালকিনের যে দ্বিবন্ধন রয়েছে সেই দ্বিবন্ধনটা হচ্ছে কি? পাই বন্ধন। এখানে দ্বিবন্ধনের মধ্যে একটা রয়েছে পাই বন্ধন, এবং আমরা জানি পাই বন্ধন দ্বারা বোঝানো হয় একটা ইলেকট্রন রিচ কম্পাউন্ড, অর্থাৎ আমাদের অ্যালকিনটা হচ্ছে ইলেকট্রন রিচ কম্পাউন্ড।
ফলে এই ইলেকট্রন রিচ কম্পাউন্ডের প্রতি এমন কেউ আকৃষ্ট হবে স্বাভাবিকভাবে যাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে। যাদের ইলেকট্রন বেশি রয়েছে, অর্থাৎ যে কোনো নিউক্লিওফাইল বা বেস যাদের ইলেকট্রন বাড়তি থাকে, তারা কখনোই এই ইলেকট্রন রিচ এরিয়ার প্রতি কি হবে না, আকৃষ্ট হবে না। কথাটা বুঝে যাচ্ছে? একবার জিনিসটা রিপিট করি, সেটা হচ্ছে আমাদের যে 3 ধরনের বিকারক আছে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে বেস। এই যে ইলেকট্রোফাইল জিনিসটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ইলেকট্রন ঘাটতি আছে এমন যৌগ, নিউক্লিওফাইল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ইলেকট্রন বাড়তি আছে এমন কেউ, এবং বেস হচ্ছে তাদের ইলেকট্রন বাড়তি থাকে এমন। এখন এই 3 জনের মধ্যে কে অ্যালকিন দ্বারা আকৃষ্ট হবে? এই 3 জনের মধ্যে ডেফিনেটলি তোমার ইলেকট্রোফাইলটা আকৃষ্ট হবে। কেন ইলেকট্রোফাইল আকৃষ্ট হবে? কারণ ইলেকট্রোফাইলে ইলেকট্রন দরকার, এবং সে যদি এই অ্যালকিনকে আক্রমণ করে তাহলে সে এখান থেকে সহজেই ইলেকট্রন নিতে পারবে, কারণ এখানের মধ্যে তোমার পাই বন্ধন আছে, এবং সেই পাই বন্ধনটা হচ্ছে দুর্বল বন্ধন, এবং এটা আলটিমেটলি একটা ইলেকট্রন রিচ এরিয়া। সেখানে যে কোনো অ্যালকিন এসে সহজেই এখান থেকে ইলেকট্রন নিয়ে নতুন কোনো কম্পাউন্ড তারা তৈরি করতে পারবে এবং তাদের ঘাটতিটা মেটাতে পারবে। ওকে, বুঝা যাচ্ছে? ওকে, এরপর হচ্ছে তোমাদের একটা বিক্রিয়া যেটা এসএসসি তোমরা পড়েছো, সেই জিনিসটাকে আমরা একটু মেকানিজমের সাহায্যে বোঝার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে তোমার একটা যদি বিক্রিয়া দেখো বইতে, সেটা হচ্ছে এই ধরনের। এই যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটাতে আমরা দেখতেছি CH3CH2 অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অংশ রয়েছে। এই অংশটা হচ্ছে অ্যালকাইল অংশ। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল অংশকে বলা হবে কি, ইথাইল। আর এখানে অ্যালকাইল মূলকের সাথে আমরা একটা কার্যকরী মূলক দেখতেছি OH। এই OH দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা একটা প্রথম হচ্ছে এই হাইড্রোক্সি গ্রুপের নামটা লিখে দিচ্ছি। তাহলে আমরা দেখতেছি অ্যালকাইল মূলকের সাথে একটা হাইড্রোক্সি মূলক আছে, আর যে কোনো অ্যালকাইল মূলকের সাথে যদি হাইড্রোক্সি মূলক থাকে তাহলে আলটিমেটলি সেটা অবশ্যই কি হবে, সেটা আলটিমেটলি হবে তোমার অ্যালকোহল। তা আমরা দেখতেছি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড হবে, এবং এই বিক্রিয়ায় টেম্পারেচার একটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। 170 ডিগ্রি সেলসিয়াসের কমে যদি তুমি লিখো, অর্থাৎ দেখো যে 170 ডিগ্রির পরিবর্তে পরীক্ষায় প্রশ্ন 140 ডিগ্রি আছে, তাহলে কখনোই কিন্তু অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হবে না। অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হইতে গেলে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল, ওই ডিগ্রি কথাটা পরবর্তীতে আসছে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি অ্যালকিন উৎপন্ন করতে চাও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি টেম্পারেচার 170 ডিগ্রি রাখবা। 170 ডিগ্রির নিচে যদি দেখো, অর্থাৎ 140 ডিগ্রি যদি দেখো, তাহলে বুঝবা সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন না হয় ইথার উৎপন্ন হবে। সেটা আমরা পরবর্তীতে যখন ইথার সিনথেসিস পড়বো তখন বিস্তারিত আলোচনাটা করব। তাহলে আমরা এই বিক্রিয়াটাতে দেখতেছি কি, এই বিক্রিয়াটা দেখতেছি অ্যালকোহল। এই অ্যালকোহলের যে কার্যকরী মূলক হাইড্রোক্সি গ্রুপ, সেই হাইড্রোক্সি গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত রয়েছে, সেই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে যুক্ত আছে। যেহেতু আমাদের কার্যকরী মূলকে হাইড্রোক্সি গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, সেই সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, সেই কারণে আলটিমেটলি এই অ্যালকোহলটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করা হয়, তখন সেখানে অ্যালকোহল থেকে তোমার পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিড এখানে অ্যালকোহল থেকে পানিকে শোষণ করে নিচ্ছে, আলটিমেটলি সালফিউরিক অ্যাসিডের যে ধর্ম সেটাকে বলা হয় নিরুদন ধর্ম, এবং এখানে সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করতেছে, নিরোধক হিসেবে কাজ করতেছে। যে সকল যৌগ তোমার পানি শোষণ করে নেয় তাদেরকে বলা হয় নিরোধক। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, তাহলে দেখো মেকানিজমটা কি ধরনের। প্রথমত হচ্ছে তোমার অ্যালকোহলের মধ্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, ইথানল। এই ইথানলের মধ্যে
যে কার্যকরীমূলক OH রয়েছে হাইড্রোক্সি গ্রুপ, সেই হাইড্রোক্সি গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে বর্তমানে, সেই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত। আলটিমেটলি এটা হচ্ছে কয় ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি যে অ্যালকিনটা পাচ্ছ সেখানে যদি একটু পরিবর্তনটা খেয়াল করো, তাহলে হচ্ছে আমাদের অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন ছিল 5টা, বর্তমানে হাইড্রোজেন আছে 4টা। তাহলে কয়টা হাইড্রোজেন কমে গেল, একটা হাইড্রোজেন কমে গেল। এরপর হচ্ছে আমাদের এখানে একটা হাইড্রোক্সি গ্রুপ আছে অ্যালকোহলে, অ্যালকিনে কোনো ধরনের হাইড্রোক্সি গ্রুপ নাই। তাহলে আমাদের এই অ্যালকোহল থেকে যখন অ্যালকিন উৎপন্ন হচ্ছে তখন কি কি রিমুভ হচ্ছে, একটা হাইড্রোজেন গ্রুপ রিমুভ হচ্ছে এবং একটা হাইড্রোক্সি গ্রুপ রিমুভ হচ্ছে। এই দুইজন একত্রিত হয়ে তোমার কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হওয়ার সময় কোন জিনিসটা অপসারিত হবে, পানি জিনিসটা অপসারিত হবে। এখন কথা হচ্ছে পানি জিনিসটা কিভাবে অপসারিত হয়। প্রথমত হচ্ছে তোমার এখানের মধ্যে দেখো একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, সেটা হচ্ছে আমাদের যে কার্যকরীমূলক OH রয়েছে সেই OH-টা হচ্ছে এখানে একটা বিদায়ী গ্রুপ। তোমার প্রথমে খেয়াল করতে হবে একটা বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো থাকে তাদের কি ধরনের পরিবর্তন ঘটে। এখানে আমাদের সাবস্ট্রেট হিসেবে আছে অ্যালকোহল এবং আমাদের এখানে প্রভাবক হিসেবে বলে বা অন্য আরেকটা বিকারক হিসেবে বিক্রিয়ক হিসেবে আছে কে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডটা এই অ্যালকোহলের উপর কি ধরনের ইমপ্যাক্ট ফেলে সেই জিনিসটা একটু ভালোভাবে তোমার বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অ্যালকোহলের মধ্যে আমাদের একটা হাইড্রোক্সি গ্রুপ আছে, যে হাইড্রোক্সি গ্রুপটা হচ্ছে বিদায়ী গ্রুপ, অর্থাৎ সে এখান থেকে বের হয়ে যেতে চায়। তবে সেই হাইড্রোক্সি গ্রুপটা তোমার এখানে যদি আমাদের হাইড্রোক্সি গ্রুপের পরিবর্তে কোনো একটা হ্যালোজেন থাকতো, সেই হ্যালোজেন এখান থেকে বের হতে চাইতো, তবে হ্যালোজেন যত সহজে বের হতে পারে হাইড্রোক্সি গ্রুপ তত সহজে বের হতে পারে না। অর্থাৎ তোমার ক্লোরিনটা বা যে কোনো হ্যালোজেন হচ্ছে ভালো বিদায়ী গ্রুপ, আর তোমার হাইড্রোক্সি গ্রুপটা মোটামুটি তেমন একটা ভালো বিদায়ী গ্রুপ না। তবে এই হাইড্রোক্সি গ্রুপটা যদি বিক্রিয়ার মাধ্যমে তোমার প্রোটন পাই, তাহলে সে ডেফিনেটলি ওই প্রোটনটাকে গ্রহণ করে নেবে এবং গ্রহণ করে নিয়ে এই OH-টা OH2 তে পরিণত হবে এবং তখন সে পানি হিসেবে বের হয়ে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এখন জিনিসটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে কিরকম, সালফিউরিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে ঠিক এই ধরনের। এই সালফিউরিক অ্যাসিডের সংকেতটা যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে দেখা যাচ্ছে একটা OH অংশ আছে, এই পাশে একটা OH অংশ আছে, আলটিমেটলি দুটো OH অংশ আছে আর দুইটা অক্সিজেন গ্রুপ আছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুইটা OH থাকার কারণে তারা দুইটা হাইড্রোজেন দান করতে পারে এবং সেই কারণে আমরা জানি সালফিউরিক অ্যাসিডের ক্ষার ধর্মী কত, ক্ষার ধর্ম হচ্ছে 2, ঠিক আছে। ক্ষার ধর্মিতা এটা মানে তোমার ক্ষারত্ব ফার্স্ট পেপারে দেখবা যে সালফিউরিক অ্যাসিডের ক্ষারত্ব কত, সেই ক্ষারত্ব হচ্ছে কত 2। ক্ষারত্ব কিভাবে বের করতে হয়, ক্ষারত্ব বের করতে হয় তোমার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে দেখবা কয়টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। আমাদের সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 2টা, সেখানে সালফিউরিক অ্যাসিডের ক্ষারত্ব হচ্ছে 2। এখন এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা রয়েছে সেই হাইড্রোজেনটাকে তোমার অ্যালকোহলের OH গ্রুপটা গ্রহণ করে নেবে। কিভাবে গ্রহণ করবে, কারণ হচ্ছে অক্সিজেনের কি আছে, লোন পেয়ার রয়েছে, তাই এই লোন পেয়ার সাহায্যে সে সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন বা প্রোটনকে গ্রহণ করবে। তাহলে যখন এই হাইড্রোজেনটা তোমার চলে আসবে এর কাছে, তখন সে এখান থেকে একটা কি লোন পেয়ার কমে যাবে এবং আমরা সেই হাইড্রোক্সি গ্রুপটাকে কি দিচ্ছি, পজিটিভ চার্জ দিচ্ছি। তাহলে এখন এই হাইড্রোক্সি গ্রুপটা কিসে পরিণত হচ্ছে, OH2 অংশে পরিণত হচ্ছে। ফলে সে এখান থেকে যখন OH অংশটা পরিণত হচ্ছে তখন আমরা দেখতেছি অক্সিজেনটা কম চার্জে চার্জিত হচ্ছে, পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে। তাহলে তার কি দরকার, ইলেকট্রন দরকার। সে তখন পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন নিতে চাইবে। এখন পার্শ্ববর্তী কার্বন তাকে ইলেকট্রন দিতে বাধ্য, কারণ হচ্ছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎচুম্বকতা বেশি, কার্বনের তড়িৎচুম্বকতা বেশি, তাই ডেফিনেটলি অক্সিজেনের তড়িৎচুম্বকতা বেশি, তাই ডেফিনেটলি তোমার অক্সিজেন এবং কার্বনের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেই বন্ধন থেকে অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টেনে নিবে। তো ইলেকট্রন যখন সে টেনে নিবে তখন সে
কি হিসেবে বের হয়ে যাবে, তখন সে এখান থেকে পানি হিসেবে বের হয়ে যাবে। যখন তোমার অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন নিবে, তখন তোমাদের কার্বনটা কোন চার্জে চার্জিত হবে, পজিটিভ চার্জে চার্জিত হবে। তাহলে জিনিসটাকে আমরা একটু সহজভাবে লিখে সুন্দর করে লিখি, সেটা হচ্ছে এই ধরনের। আমাদের অ্যালকাইল মূলক থেকে, অ্যালকাইল মূলকের সাথে OH গ্রুপ আছে, সে OH গ্রুপটা সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন গ্রহণ করতেছে। প্রোটন গ্রহণ করার ফলে এই অক্সিজেনটা বর্তমানে পজিটিভ চার্জে পরিণত হচ্ছে। পজিটিভ চার্জে পরিণত হওয়ার ফলে সে এই যে কার্বনের সাথে যে বন্ধনটা রয়েছে, সেই বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে নিবে। ইলেকট্রন নিয়ে সে H2O হিসেবে বের হয়ে যাবে। H2O হিসেবে বের হয়ে যাওয়ার ফলে আমাদের যে অ্যালকাইল মূলকটা ছিল, সে অ্যালকাইল মূলকের কার্বনটা পজিটিভ চার্জে পরিণত হবে। এখন যে কার্বনটা পজিটিভ চার্জে পরিণত হচ্ছে, সেই কার্বনটাকে আমরা কি বলি, কার্বনিয়াম আয়ন বলি। যেহেতু এটা একটা আলটিমেটলি একটা পজিটিভ চার্জে পরিণত হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে কি, এখানে টোটাল কার্বন কয়টা আছে, 2টা, তাহলে এটা হবে ইথাইল কার্বনিয়াম আয়ন। এটার নাম হচ্ছে ইথাইল কার্বনিয়াম আয়ন। তাহলে এখন দেখো তো এখানের মধ্যে এই স্ট্রাকচারটাকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তা আমরা দেখতেছি যে ইথাইল কার্বনিয়াম আয়নে একটা কার্বন পজিটিভ চার্জ আছে, তার ডেফিনেটলি তার ইলেকট্রন দরকার। এখন এই কার্বন একই রকম ভাবে তার ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য তার পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন চাইবে, কিন্তু কার্বন কার্বন তড়িৎ সমান হওয়ার কারণে এই কার্বনটা সরাসরি এই কার্বনটাকে ইলেকট্রন দিবে না। তখন এই কার্বনটা যে কাজটা করবে সেটা হচ্ছে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ বেশি, অবশ্যই কার্বনের তড়িৎ বেশি, তার সে ডেফিনেটলি হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিতে পারবে এবং সে এই ইলেকট্রনগুলো নিয়ে এই কার্বনের দিকে সাপ্লাই করে, ফলে তাদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হয় এবং যে হাইড্রোজেন থেকে কার্বনটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, সে হাইড্রোজেনটা এখান থেকে H+ হিসেবে বের হয়ে আসবে। ঠিক আছে, তখন এই হাইড্রোজেনটা যদি H+ হিসেবে বের হয়ে আসে, তখন এই দুইটা কার্বনের মধ্যে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হবে এবং এইভাবেই অ্যালকোহলটা অ্যালকিনে পরিণত হয়। তাহলে আমরা ওভারঅল মেকানিজমটাকে যদি আরেকবার লিখি, সেটা হচ্ছে এই ধরনের, যে আমাদের অ্যালকোহল CH3CH2OH, এই অ্যালকোহলের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, তখন অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্রহণ করে CH3CH2+ এ পরিণত হয় এবং পানি হিসেবে OH গ্রুপটা বের হয়ে আসে এবং সালফিউরিক অ্যাসিড যেহেতু তোমার অ্যালকোহলকে হাইড্রোজেন প্লাস দান করছে, সে HSO4- এ পরিণত হবে। পরবর্তী ধাপে এই কার্বনিয়াম আয়নের কার্বনটা পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন চাইবে, কিন্তু তাদের তড়িৎ সমান হওয়ার কারণে কার্বন কি করবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে এই কার্বনিয়াম আয়নের কার্বনকে দিবে এবং তাদের মধ্যে একটা কি তৈরি হবে, দ্বিবন্ধন তৈরি হবে এবং এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে। তাহলে পরবর্তী ধাপে আমরা দেখতেছি কি, পরবর্তী ধাপে দেখি CH2 ডাবল বন্ড CH2 ফর্ম হচ্ছে এবং একটা হাইড্রোজেন H+ হিসেবে বের হয়ে আসছে। সে H+টা HSO4- এর সাথে একত্রিত হবে এবং এখানে পানি এই H+ এবং HSO4- একত্রিত হয়ে এখানে সালফিউরিক অ্যাসিড পুনরায় তৈরি করে দিব। তো এখানে সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করতেছে, সেই বিক্রিয়া পূর্বে যেভাবে ছিল বিক্রিয়া পরও একই রকম থাকবে। ঠিক আছে, তো ওভারঅল কথাবার্তা যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে তোমার কার্বনিয়াম আয়নে পরিণত হয় এবং পানি হিসেবে বের হয়ে আসে OH গ্রুপটা। সেই কার্বনিয়াম আয়নের কার্বনটা পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন নিয়ে CH2 পরিণত হয় এবং সেখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে HSO4- এর সাথে একত্রিত হয়ে পুনরায় সালফিউরিক অ্যাসিড তৈরি করে। ওকে, আমরা একটু আগে বিক্রিয়া দেখলাম কি, বিক্রিয়া দেখা যাচ্ছে যে অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকিনে পরিণত হয়।
এইখানে টেম্পারেচারের একটা পার্থক্য দেখো, যে আমাদের প্রথম বিক্রিয়াতে যে হাইড্রোক্সি গ্রুপটা রয়েছে, সে হাইড্রোক্সি গ্রুপটা সরাসরি যে কার্বনের সাথে যুক্ত, আমাদের এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত আছে। হাইড্রোক্সি গ্রুপ বা কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সে যদি সরাসরি আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকে, তখন সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা দেখতেছি 1 ডিগ্রি অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যখন অ্যালকিনে পরিণত হয়, তখন টেম্পারেচার থাকে 170 ডিগ্রি। এরপরে বিক্রিয়াটাতে আমরা দেখতেছি যে কার্যকরীমূলক OH গ্রুপটা রয়েছে, সে OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, সে সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত আছে। সেই কারণে আমাদের পরবর্তী উদাহরণটাতে যে অ্যালকোহলটা দেয়া আছে সেটা হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ কার্যকরীমূলক OH যে কার্বনের সাথে যুক্ত, সে সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত থাকায়। এখন আমরা দেখতেছি এই 2 ডিগ্রি অ্যালকোহলও একই রকম ভাবে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকিনে পরিণত হচ্ছে, তখন টেম্পারেচার থাকছে কত ডিগ্রি সেলসিয়াস? 140 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে একটা টেম্পারেচারে কি হচ্ছে? পার্থক্য থাকতেছে না, যে 1 ডিগ্রি অ্যালকোহল যখন অ্যালকিনে পরিণত হচ্ছে তখন 170 ডিগ্রি সেলসিয়াস, আর যখন 2 ডিগ্রি অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকিনে পরিণত হচ্ছে তখন 140 ডিগ্রি সেলসিয়াস। তাই টেম্পারেচার বিষয়টা তো একটু পরে যাচ্ছি, এর আগে একটা কথা বললে আমরা বিক্রিয়ার মেকানিজমটা যদি খেয়াল করি, সেখানে দেখবো হাইড্রোক্সি গ্রুপটা পানি হিসেবে বের হয়ে যাওয়ার পরে যে কার্বনিয়াম আয়নটা তৈরি হয়, সে কার্বনিয়াম আয়নের কার্বনটা ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন নিয়ে থাকে, এবং সে পার্শ্ববর্তী কার্বনটা তার একটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়েই সে কার্বনিয়াম আয়নে কার্বনটাকে ইলেকট্রন দান করে, তাদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হয়। অর্থাৎ হাইড্রোক্সি গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত থাকে, সেই কার্বনের পার্শ্ববর্তী কার্বন থেকে তোমার হাইড্রোজেন রিমুভ হবে, পার্শ্ববর্তী কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হবে, এবং কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তার আলটিমেটলি কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ তার যে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেন সংখ্যা কোনো পরিবর্তন ঘটে না। তার পরিবর্তন বলতে হাইড্রোক্সি গ্রুপটা বের হয়ে যাওয়ার পরে শুধুমাত্র কার্বনিয়াম আয়নে পরিণত হচ্ছে। তাহলে সেই কারণে দেখো যে 2 নাম্বার উদাহরণটা দেয়া আছে, সেই 2 নাম্বার উদাহরণে যখন এই OH মূলকটা পানি হিসেবে বের হয়ে যাবে, তখন আমাদের এই কার্বনটা কার্বনিয়াম আয়নে পরিণত হবে। ফলে সে পার্শ্ববর্তী যে কোনো কার্বন থেকে কি করতে পারবে? ইলেকট্রন নিতে পারবে। ফলে যে কোনো একটা কার্বন এই কার্বনিয়াম আয়নে কার্বন ইলেকট্রন ঘাটতি মেটাতে গিয়ে হাইড্রোজেন হারাবে। ফলে আমরা এই অ্যালকিনটাকে দুইভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখছি কি ডান পাশে যে CH3 গ্রুপটা ছিল, সেই CH3 গ্রুপের কার্বনটা ইলেকট্রন ঘাটতি মেটাতে গিয়ে একটা হাইড্রোজেন কমে গেল এবং সেখানে CH2 রূপটা ধারণ করছে, অথবা সে কার্বনিয়াম আয়নটা বাম পাশের CH3 গ্রুপ থেকে ইলেকট্রন নিতে পারবে, তখন সে CH3 গ্রুপের কার্বনটা কার্বনিয়াম আয়নে কার্বন ইলেকট্রন ঘাটতি মেটাতে গিয়ে একটা কার্বন হারাবে, ফলে সেই CH3টা CH2 রূপ ধারণ করবে। অর্থাৎ তুমি যে কোনো একটা অ্যালকিন কিন্তু লিখতে পারো। এরপর হলো আমাদের টেম্পারেচারের বিষয়টা। টেম্পারেচারের বিষয়টা হচ্ছে আমাদের 1 নাম্বার উদাহরণে OH গ্রুপটা পানি হিসেবে বের হয়ে যাওয়ার ফলে যে কার্বনিয়াম আয়নটা প্রোডিউস হয় সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর 2 ডিগ্রি অ্যালকোহলের যে OH গ্রুপটা পানি হিসেবে বের হয়ে যায়, তখন যে কার্বনিয়াম আয়নটা প্রোডিউস হয়, সে কার্বনিয়াম আয়নটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এবং আমরা আগে ব্যাখ্যা করছি যে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন থেকে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী। যে কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী হবে তাকে অ্যালকিনে পরিণত করতে আমাদের কম তাপমাত্রার প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে কেন 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহলের টেম্পারেচারটা কম লাগছে? কারণ 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন থেকে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী, এবং সেই অধিক স্থায়ীকে অ্যালকিনে কনভার্ট করতে কম তাপমাত্রার প্রয়োজন হয়। ধন্যবাদ।